আদর্শ আয় বৃদ্ধির কথা আমরা সবসময় বলছি এবং এই আয় বৃদ্ধিতে আসলে আমরা করের আওতা কতখানি বাড়াতে পারছি। কিন্তু একটি বিষয় আমরা এই বিসিএসেও সেদিন দেখলাম তাদের একটা সেমিনারে তারা দাবি করেছেন যে যারা কর প্রদান করছে তাদের উপর করের বোঝা বেশি চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনার বিশ্লেষণ কি? আমি সম্পূর্ণ একমত। এইটার উত্তরটাও কিছুটা ইঙ্গিতবাহী হলেও মাননীয় প্রধানমন্ত্রী সেদিন দিয়েছেন যে ওই আলোচনায় যে কর অব্যাহতি কমাতে হবে, যেটা আন্তর্জাতিক মুদ্রা তহবিলও বলেছে। আমি একজন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের রুমে বসেছিলাম, উনি আমাদের অর্থনীতি বিভাগের বড় ভাই। ওনার কাছে একটা ফোন আসলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, এবং যেই কর অব্যাহতির অনুরোধ সেটি উনি আমাকে বলল সামান্য একটি ব্যাপার, ছোট্ট। তো বলেন যে আমি কি করি বলেন? রাষ্ট্রের সর্বোচ্চ পদের একজন মহান ব্যক্তিত্ব একটা কর অব্যাহতির জন্য অনুরোধ করেছেন। তো এইভাবে প্রচুর অনুরোধে ঢেকে গিলতে গিলতে আমরা মানে কর অব্যাহতি মেজর বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের এমনি কর আদায় হয় না, অব্যাহতি দিতে হচ্ছে, যেটা এক্সাম্পশন। সো সেই কারণে আমরা তো পারছি না। আমাদের ওই যে বলে না যে রাজনৈতিক ক্ষেত্রে আমরা ভারত আর চীনের মধ্যে কেমনে ব্যালেন্স করব, আবার ইন্দো প্যাসিফিকের মধ্যেও থাকবো। ইটস এ ভেরি টাফ জব। ইট ইজ ভেরি ইজি টু ডিসকাস ওভার এ টক শো, বাট পররাষ্ট্র মন্ত্রণালয় যারা বসে আছেন, অর্থ মন্ত্রণালয় যারা বসে আছেন, মুখ্য সচিব মহোদয়রা যারা আছেন, ইটস এ ভেরি টাফ এক্সারসাইজ টু ড্র এ ব্যালেন্স বিটুইন টু ফাইটিং পার্টি, অ্যাট লিস্ট আউটওয়ার্ডলি, চায়না অ্যান্ড ইন্ডিয়া, অর তারা যে অক্ষর শক্তিতে বিলং করে। সো একটা কথা হচ্ছে আমরা সব কিছুকে করের আওতায় আনতে পারছি না। যেটা বলা হচ্ছে ডিজিটালাইজেশন যদি হয় তাহলে আমাদের অনেকটা বাড়বে, আমরা দেখতে পারবো কোথায় ওনার ফিক্সড ডিপোজিটগুলো আছে। একটা এনআইডি দিয়েই আমরা কিন্তু সব বের করে ফেলতে পারবো। তাইলে নির্বাচন কমিশন যদি বলে এনআইডি আমার, তাহলে অমুকরে দিব না, বাংলাদেশ ব্যাংকে দিব না, তাহলে কিন্তু হবে না। সো সরকারের সংস্থাগুলো, নিয়ন্ত্রক সংস্থাগুলো একযোগে কাজ করতে হবে। দ্বিতীয়, আমি যেটা বললাম আপনাকে, কোথায় কোথায় মানে চোর জেগে উঠছে আমাদের বুঝতে হবে, কারা কারা ইনকামটা করছে। যখন নাকি ধরেন ওই যে কিছুক্ষণ ছায়াছবি, ওই যে অ্যাক্সিডেন্ট হলো, ট্রেন অ্যাক্সিডেন্ট, তখন কি করলো মারোয়ারিরা স্থানীয়ভাবে আটা ময়দা জোগাড় করে লুচি বানিয়ে আর সবজি বানিয়ে বিক্রি করা শুরু করে গেল। তখন আমি যদি ওই পর্যায়ে ট্যাক্স বসাই, ওই মারোয়ারির উপরে ট্যাক্স বসাতে হবে, কারণ ওই পরিস্থিতিতে মারোয়ারির আয় সবচেয়ে বেশি আয়, তাই না? এখন এই মারোয়ারির আয় যদি ক্ষণিকের আয় না হয়ে সাস্টেনেবল আয় হয়, আমার একটা মেকানিজম থাকতে হবে তারে ট্যাক্স বসানো। 2, 3 হচ্ছে দুর্নীতি। যে অনেক জায়গায় আমরা দেখেছি জানেন যে আমাদের লোকজনকে বলছে যে আপনি যদি ট্যাক্স প্রদান করেন মানে কর আইন অনুসারে, এবং করের যে স্ল্যাবগুলো রয়েছে আপনার জন্য প্রযোজ্য, আপনার ইন্ডাস্ট্রির জন্য, আপনার এইচএস কোডের জন্য প্রযোজ্য, তাতে করে আপনার ট্যাক্স হবে ধরেন 4 কোটি টাকা। তবে আপনি তরিকা থাকতে পারে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে কিংবা ফার্মকে কিংবা আপনার পক্ষে যে কর উকিল মহোদয় কাজ করছেন, ট্যাক্স লয়ার, তাকে বলেন আমাদের ওই ইন্সপেক্টরের সাথে কথা বলতে। তো ইন্সপেক্টরের সাথে যখন কথা বলে, কারণ অনেক লোকাল প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান মনে করে কি এই যে করের অ্যাডভাইজার কাজ করাবে রিটায়ার্ড লোকজন, এখন অবশ্য অনেক যাদের সেলফ এস্টিম আছে তারা রাজি হচ্ছে না এই ধরনের অ্যাডভাইজার হইতে, আমি ইদানিংকালে দেখছি। সো তাদেরকে নিয়োগ দেয় তাদের ট্যাক্স অ্যাডভাইজার। তাদের প্রধান কাজ হচ্ছে জুনিয়রদেরকে ধরে একটা ওই যে বটতলার উকিলরা যেমন নেয়, বেইল নেয় মফস্বলে, এরকম প্রধান কাজে হচ্ছে বেইল এনে দিবা। কেস কি, ধারা কি, ঘটনা কি, কিচ্ছু না।